কেবিন খালি হতেই বাহার এসে চিত্রার সামনে দাঁড়ালো। চিত্রারও ততক্ষণে দৃষ্টি গেল বাহারের উপর। বাহারের শরীরে ডালিয়া রঙের টি শার্ট, যেটার বাহুর দিক দিয়ে ঘামে ভিজে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি। উচ্চতা অনেক হলেও সুঠামদেহী বলা যাবে না তাকে, বেশি ছিমছাম গড়নের। গায়ের রঙও তো আর তত ফর্সা নয়, একদম সাধারণ একজন পুরুষ। অথচ কতটা চুম্বকের মতন আকর্ষণ শক্তি লোকটার ভিতরে। বাহার গলা পরিষ্কার করার মতন শব্দ করল। পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন জ্বালালো। অতঃপর ফুঁক দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে বলল, নারী তুমি যদি হও দাস, উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস। হুট করে এই দু লাইনের তাৎপর্যটুকু বোধগম্য হলো না চিত্রার। সে ভীষণ অবাক হলো। অবাক মিশ্রিত কণ্ঠেই বলল, এটা কি ছিল? ধরতে পারো সমাধান বাণী, যা তোমার জন্য ছিল। নিজের বাবাকে দেখে তুমি যখন মুখ চুপসে চুপ করে থাকো, দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি আমার কাছে তখন তোমাকে লাগে। তোমার প্রতি বিরক্তে আমি কত রকমের ঢেঁকুর তুলি, তুমি এত বিরক্তিকর কেন? বাহার ভাইয়ের মুখ চোখ ভাঁজ করা কথার ধরনে তিতে উঠল অষ্টাদশীর হৃদয়। অযাচিত আন্দোলন করল হৃদয় তোলপাড় করে। সে অসহ্য রকমের রাগ ঝেড়ে বলল, আমি বিরক্তিকর? আমি? আপনি তো জলজান্ত বিরক্তের কারখানা, আবার আসছে আমাকে বলতে। ভূতের মুখে রাম নাম। অথচ এই বিরক্তির কারখানাকে হৃদয় মাঝে পুষে রেখে প্রতিনিয়ত কতই না আনন্দ উৎসব করছো মেয়ে। চিত্রার কথা থেমে গেল। আকাশচুম্বী রাগ ফুরুত করে হাওয়ায় মিলিয়ে গেল। লোকটা উচিত সময়ে এত উচিত কথা বলে কিভাবে? অথচ চিত্রা ঝগড়ার সময়ে সঠিক কথাটা ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝেই ঝগড়ায় হেরে গিয়ে কেঁদে ফেলে। চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে, তবে তোমার বাবার সামনে চুপ করে থাকাটা ভীষণ বাজে লাগে। বাবা মাকে সম্মান করা উচিত, তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে, বুকের মাঝে আস্ত একটা রগরগে ঘা তৈরি করে দিচ্ছে, তার সামনে চুপ করে থাকাটা নেহাতি পরাধীনতা। অথচ তোমার এখন মুক্তিযুদ্ধ মুক্ত হয়ে ওড়ার সময়। বাবাকে চিত্রা ভীষণ বেশিই ভালোবাসে, তাই হয়তো নিজের বাবার সামনে এসে কঠিন কিছু বলতে পারে না। অথচ বাবা কত নির্দ্বিধায় না চিত্রাকে ক্ষতবিক্ষত করে ফেলে। বাবার কথা মনে পড়লেই আকাশ পাতাল আঁধার করে করে চিত্রার মন খারাপ হয়। তাই কথা ঘোরানোর জন্য চিত্রা বলল, আচ্ছা বাহার ভাই, আপনার সিগারেট খাওয়ার অভ্যেস ছাড়বেন কবে? যেদিন আর ভিতর পুরবে না সেদিন। আর বাহিরও পুরবে না। যেদিন আর ভিতর পুরবে না সেদিন আর বাহিরও পুরাবো না। আপনারও তাহলে ভিতর পুড়ে? কেন মেয়ে, আমি কি মানুষ না? পৃথিবীর প্রতিটি মানুষেরই ভিতর পুড়ে। কেউ প্রকাশ করে আর কেউ গোপনে রাখে। বাহার ভাই, আপনি এত জটিল কেন? তুমি আমায় জটিলভাবে গ্রহণ করেছো বলে। জানেন বাহার ভাই, আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতন, আর তুমি আমার কাছে অলকানন্দা কিংবা সন্ধ্যার রঙ্গনা। ইস, লোকটা যেন উত্তর তৈরি করেই এসেছে। এত বিব্রতকর কথা বলেও লোকটাকে বিব্রত বোধ করাতে না পেরে হতাশার শ্বাস ফেলল চিত্রা। হুট করেই তার মাথায় খেলে গেল দুষ্টবুদ্ধি। কিটকিটে হেসে বলল, আপনি কি জানেন অষ্টাদশী তার বুকের মাঝে আস্ত একটা বাহার ভাই পুষে রেখেছে? ফুলপ্রিয় অষ্টাদশীর কাঁটার প্রতি এত ঝোঁক বড়ই আশ্চর্যের। তুমি কি জানো মেয়ে, চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে। মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালোবাসা হৃদয়ের ছোড়া পথে, তুমি হারিয়ে যাবে।
তুমি লুটপাট হয়ে যাবে, তুমি চৌচির হয়ে যাবে। গানটা শুনেছিলে মেয়ে? তুমি আমার মাঝে ডুবতে এসো না, হারিয়ে যাবে। কি লাভ নিজেকে হারানোর? নিশ্চিত হতে আসক্ততা কেন মেয়ে? চিত্রা উত্তর দিল না। এই বাহার ভাইয়ের দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতন আনন্দ পায়। অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন? বাহার সিগারেটের শেষ টান দিয়ে পাশে থাকা বিনে ফেলে দিল। পকেটে দুহাত গুঁজে বের হতে নিলে চিত্রা আনমনেই বলে ওঠে, আপনি আমার হুট করে বুকের বাঁ পাশ ব্যথা বাহার ভাই। আপনি আমার মন কেমনের রোগ। আপনি আমার বৃষ্টির দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি। আপনি আমার শখ বাগানের ক্যাকটাস ফুল। আপনি আমার সহজ সরল অঙ্কের স্যারের দেওয়া লাল কালিতে ফুটে ওঠা কিঞ্চিত ভুল। আপনি খুব খারাপের বহিঃপ্রকাশ, কিন্তু আমি আপনারই কেবল। বাহার যেতে নিয়েও ফিরে তাকালো, হাসল না, মুখ গম্ভীরও করল না, কেবল ধীর কণ্ঠে বলল, আমি তোমার চায়ের কাপের নীলরাঙা বিষ, যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত, অথচ তুমি পান করতে মরিয়া। শোনো মেয়ের রঙ্গনা, প্রেম ভালো, তবে তোমার প্রেমিক না। ভাদ্র মাস শেষ, সময়টা ঠিক আশ্বিনের দ্বিতীয় দিন। দীর্ঘ 9 দিন পর চিত্রা পা রাখল নিজের শখের বাড়িতে। রোগাসোগা চোখ মুখ, শরীর শুকিয়ে গেছে, গায়ের রংটাও কেমন হালকা মেটে রং ধরেছে। তবে এখন সে কিছুটা সুস্থ, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে। ইতিমধ্যে চেরিকে বাহিরের দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে। চেরির কোনো উন্নতি দেখা দিচ্ছে না। চিত্রা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটা উৎসবমুখর হয়ে উঠল। কিঞ্চিত হইচই, শোরগোল শোনা গেল। কিন্তু এরই মধ্যেই ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাজের মেয়ে দোয়েলের চিৎকার ভেসে এলো। সবাই হুড়মুড় করে ছাদে যেতে অবাকে হা হয়ে রইল। চিত্রার রঙ্গনা, মৌসন্ধা, পিচ ফুলসহ আরও অনেকগুলো ফুল গাছ মাটিতে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ এই কাজটা করেছে। সন্ধ্যার প্রকৃতি তখন বিষণ্ণ, সাথে বিষণ্ণ অষ্টাদশীর হৃদয়। দুপুর হতে এ অবধি এসে কেঁদেছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ প্রায় ফুলে যাওয়ার উপক্রম। তার জীবনের সবচেয়ে কোমল একটা অংশ হলো তার শখের বাগান, অথচ কেউ কেবল আজ না, প্রায় এ নিয়ে 2বার তার সাথে এই ঘটনা ঘটেছে। কে বা কারা এ কাজটা করে এটা বোধগম্য না কারোরই। কেবল চোখ মেলে দেখতে হয় শখ বাগানের বিধ্বস্ততা। প্রথম যখন এই রকম ঘটনা ঘটল, তখন প্রকৃতিতে কেবল আষাঢ় মাস এসেছে, দিনরাত কেবল বর্ষণধারা আপন গতিতে ঝরে যায়। এমনই টানা 2 দিন বৃষ্টির পর ক্ষান্ত হলো প্রকৃতি। বাহার তখন টুরে গিয়েছে, চিত্রারও শরীরে জ্বর, তাই আর বাগানের যত্ন নেওয়া হয়নি। অথচ 2 দিন পর প্রকৃতির ঝড়ের সাথে চিত্রার শরীরের জ্বর কমতেই চিত্রা ছাদে গেল নিজের প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য। কিন্তু ছাদে উঠে সে হতভম্ব। বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলোর টব ভেঙে একাকার। বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় মাখামাখি ছাদ। সেদিন চিত্রা পাগলের মতন কেঁদেছিল। সবাই বলেছে ঝড়ের কারণে হয়তো টবগুলো পড়ে ভেঙে গিয়েছে, অথচ চিত্রা বিশ্বাস করেনি। মানে মানেনি সে কথা। কারণ যে ফুলের টবগুলো ভেঙেছে সেগুলো নিচেই রাখা ছিল। ওগুলো ঝড়ের বাতাসে পড়লে খুব বেশি হলে টব ফেটে যেত, কিন্তু এমন বিশৃঙ্খলভাবে ভাঙত না। চিত্রার কান্না দেখে সেদিন বিকেলেই তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল। অতঃপর একটানা 2 দিন কান্নাকাটির পর চিত্রা সে ব্যথা ভুলেছে।
আজ আবার এতগুলো মাস পর একই ঘটনা ঘটল। বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ফুলের টবের কি নির্মম অবস্থা! ঘরের দরজায় তুমুল শব্দ হতেই ধ্যান ভাঙল চিত্রার। চোখের অশ্রু ততক্ষণে বোধহয় ফুরিয়ে এসেছে। চিত্রা কাঠের দরজাটার দিকে দৃষ্টি দিল, গভীরভাবে বোঝার চেষ্টা করলো কে এসেছে। তন্মধ্যেই অভির ডাক ভেসে এলো, চিত্রা, দরজা খোল তো, দেখি দরজা খোল। ওহি আপা হসপিটালেই ছিলেন সারাদিন, হয়তো এখন এসেছে। বাড়ির পরিস্থিতিও তো তত ভালো না, ঘরের দৌড় দিয়ে বসে থাকাটা আদৌ মানানসই? চিত্রা জানে এ কাজটা বেমানান, তবুও সে কাজটা করেছে। প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতিও যে ভেতরটা ভেঙে দেয়, হোক সেটা মানুষ কিংবা বস্তু। চিত্রার ভাবনার মাঝেই বাহির থেকে ওহির আবার ডাক ভেসে এলো, চিত্রা, খোল না দরজাটা। চিত্রা সারাদিনের অনশন ভাঙল। ঘরের দরজাটা বন্ধ করে রাখার প্রতিজ্ঞাটাও ঝিমিয়ে এলো। অলস শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে। ধীরগতিতে দরজাটা খুলে দিতেই মুখমণ্ডলের সামনে দৃশ্যমান হলো ওহি আপার নিষ্পাপ সাধাসিধে চেহারাটা। চিত্রাকে দরজা খুলতে দেখেই বাড়ির সদস্যদের প্রাণে পানি এলো। একে একে চিত্রার মা, বড় মা ছুটে এলো, হুড়মুড় করে ঢুকে পড়ল চিত্রার ঘরে। চিত্রা তখনও নিরুত্তর। চিত্রার শ্যামলা রঙের কারণে অধিক কান্নার পরেও গালে লাল লাল আভা দেখা দেয়নি, কিন্তু চোখ মুখে তখনও অশ্রুকণাদের আধিপত্য। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন, খুব ধীর থেকে ধীর কণ্ঠে বললেন, কেঁদেছিস কেন বোকা মেয়ে? তোর জন্য তোর তুহিন ভাইজান না হয় আবারও চারাগাছ এনে দিবে, এমন কারণে কাঁদতে হয় নাকি? মায়ের আদুরে আলাপে চিত্রা ঠোঁট ফুলালো, চোখ মুখ আঁধার হয়ে এলো তার। হয় এই তো মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে দিবে। ওহি হয়তো বুঝতে পারল চিত্রার অনুভূতির মতিগতি, তাই ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কাঁদিস না, দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস এনেছি। চিত্রা যখন অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল, ওহিয়াপা মিনিট দুইয়ের মাঝে 4টা ফুলের টব নিয়ে হাজির হলো। দুটো টব দোয়েলের হাতে আর দুটো তার নিজের হাতে। চিত্রা ফ্যাল করে তাকিয়ে কেবল দেখ দেখ তাকিয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। এতটুকু বয়সে কি তারও মতিভ্রম হচ্ছে? না হলে ওহি আপার মতন মানুষ কিনা ফুলের টব এনেছে নিচে দিচ্ছে, তাও আবার চিত্রার জন্য? কেবল চিত্রা না, অবাক হলো উপস্থিত সবাই। ওহি কখনোই বাড়িতে ঘটে চলা ঘটনাস্রোতে গা ভাসায় না। তাকে বরাবরই দেখা যাবে পড়ার টেবিলে কিংবা তার ঘরের বারান্দায়, অথচ আজ সে মেয়ে মনের অশ্রু মুছাতে ফুলের টব এনেছে। ভাবতেই সকলের শরীরে কিঞ্চিত আনন্দের ধারা বয়ে গেল। ওহি সবার হতভম্ব মুখ খানার দিকে একবার চাইল। মেজো চাচি, বড় চাচি সকলের দৃষ্টিই তার দিকে নিবদ্ধ। এ কারণে সামান্য অস্বস্তিতে গা কাঁপল ওহির। সবার হতভম্ব মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আসলে বড় আপা দুপুরে কল দিয়ে বলেছিল চিত্রার গাছগুলো নাকি ভেঙে গেছে, তাই ও নাকি দরজা আটকে বসে আছে, কান্নাকাটি করছে। তাই কয়েকটা চারা গাছ নার্সারি থেকে কিনে আনলাম। বাড়ির পরিস্থিতি, এমনকি চিত্রার পরিস্থিতিও তত একটা ভালো নেই যে এসব নিতে পারবে, তাই নিয়ে এলাম। সারাদিনের মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। চিত্রা বরাবরই ওহিয়াপাকে পছন্দ করে বেশি। ওহিয়াপার দৃঢ়তার সম্পন্ন চলাচলনটাই চিত্রার পছন্দের কারণ, কিন্তু ওহিয়াপা গম্ভীর মুখ বলে তাদের ভাব এতটা জমেনি কখনোই। অথচ সে ওহিয়াপায় আজ চিত্রার খুশির কথা ভাবছে, এটাই যেন চিত্রাকে রাজ্যের সুখ এনে দিল। চিত্রা ছুটে এলো ওহির দিকে, খুব শক্ত করে জড়িয়ে ধরল ওহিয়াপার ছোটোখাটো শরীরটা। বাঁ হাতটায় টান পড়তেই
কেমন চিনচিন ব্যথা করে উঠল, চিনচিনে ব্যথা করে উঠল। কিন্তু সে ব্যথাই তোয়াক্কা করল না চিত্রা। সব ব্যথা ছাপিয়েই যেন আজ ওহিয়াপার আগমন ঘটেছে। চিত্রার পাগলামো দেখে ওহে উপস্থিত সবাই হাসল। যাক, বাড়িটাতে এতদিনে প্রাণ ফিরল। কেমন সতেজতায় ভরে গেল চারপাশ। আশ্বিন মাসে সচরাচর বৃষ্টির দেখা মেলে না। আকাশে কেবল তুলোর মতন মেঘেদের ছড়াছড়ি দেখা যায়। শরতের নরম তুলতুলে আকাশ, আদরে প্রকৃতি, সজীব গাছপালা দেখতেও ভালো লাগে। অথচ আজ আবহাওয়া শরৎ এর রূপে নেই। ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি কিঞ্চিত সিক্ত। যে বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছে চিত্রার শরীরের ঢিলেঢালা জামাটাও। জামার জায়গায় জায়গায় বৃষ্টির ফোঁটার চিহ্ন পরিলক্ষিত, অথচ চিত্রের সেখানে ধ্যানই নেই। সে ফুলের টবে নতুন মাটি চেপে চেপে দিতে ব্যস্ত। এই মেয়ে, শুনলাম আজ নাকি প্রচুর কেঁদেছ। হুট করে এমন ডাকে ভীত হলো চিত্রা। ডান হাতের মুঠোয় থাকা মাটিগুলোকে আরেকটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল। কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার সামান্য অসুবিধে হলো না। সে অবাক উত্তর দিল, বাহার ভাই, কোথায় ছিলেন কাল থেকে এ অবধি? কালো টি শার্টটার গলার দিকটা টানতে টানতে বাহার উত্তর দিল, পার্সোনাল কাজ। কি কাজ বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার ভ্রু কুঁচকাল। বেশ তীক্ষ্ণ কণ্ঠে বলল, পার্সোনাল কাজ মানে বুঝো না? যেখানে ব্যক্তিগত শব্দটা উল্লেখ আছে সেখানে সেটার বিশ্লেষণ চাওয়াটা বেশ বোকামি। অথচ তোমায় আমি বুদ্ধিমতী ভাবি। বাহারের কথার ধরনে আবারও মনের কোণে মেঘ জমল চিত্রার। মুখটা অপমানে ছোট হয়ে গেল। সে বেশ শুকনো কণ্ঠে উত্তর দিল, দুঃখিত। তা আজ নাকি অনেক চারাগাছ পেয়েছ? বাহার যে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করলো তা বুঝতে বাকি রইল না চিত্রার। সেও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বাহার ভাই, জানেন আমার সব সুন্দর ফুলের টবগুলো কে যেন ভেঙে ফেলেছে। কে ভেঙেছে বলো তো? তোমার কাছের কেউ না তো? বাহারের প্রশ্নাত্মক বাক্যে অবাক হলো চিত্রা। তার কাছের কেউ ভেঙেছে মানে? বাহার ভাই কি বলতে চাইল? তবে কি বাহার ভাই জানে এ কাজখানা কে করেছে? ভাবুক চিত্রার মাথায় চিন্তারা দলা পাকিয়ে গেল। হাঁসফাঁস করে উঠল হৃদয়কোণ। অধৈর্য কণ্ঠে সে জিজ্ঞেস করল, আমার কাছের কেউ? কিন্তু কেন বাহার ভাই? আর কে বা করেছে? চিত্রার প্রশ্নে বাহার ঠোঁট উল্টে বুঝালো যে এর উত্তর তার জানা নেই। হতাশার দীর্ঘশ্বাস বের হয়ে এলো চিত্রার বুক চিরে। মন খারাপ করে বলল, বাহার ভাই, রঙ্গন ফুলের গাছটাও ভেঙে গেছে। অলকানন্দা তো আছে, তোমায় না হয় অলকানন্দা বলবো। এবার বলো তো, নতুন চারা গাছগুলো কোন কোন ফুলের? অলকানন্দা, হাসনা হেনা, সন্ধ্যা মালতী আর শ্বেতচন্দন। বাহ, অনেক তো। আর কিছু না চাই? বাহারের প্রশ্নে চিত্রার দুষ্টু বুদ্ধিগুলো মাথা ছাড়া দিয়ে উঠল। টকবক করে উঠল ডানা ঝাপটিয়ে। চিত্রা বাহারের দিকে ঘুরে বাহারকে পুরো পা থেকে মাথা অবধি দেখে কুটিল হেসে বলল, হ্যাঁ চাই তো, আপনাকে চাই। বাহার মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। খুব গভীরভাবে কি যেন ভাবল। অতঃপর আনমনে বলল, আমায় চেয়েও না অলকানন্দা। আমায় চাইলে পরজোর প্রাপ্তির খাতায় বিরাট একটা শূন্যতার হাহাকার মিলবে, কিন্তু আমায় মিলবে না। বাহার আর দাঁড়ালো না। কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেল। চিত্রা কেবল সে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। মাঝে মাঝে মানুষটা কোথায় উধাও হয়ে যায়। রাত 10টা।
অনেকগুলো দিন পর সওদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসলো। বড় চাচি, বড় চাচা, মুনিয়া বেগম, নুরুল সওদাগর, তুহিন, চাঁদনি, মাহাতাব, লতা বেগম, চিত্রার ফুপি, ওহি, চিত্রা, দিশান, ত্রিশান সব খাবার টেবিলে অবস্থিত। মুনিয়া বেগম তার বড় জা এবং চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে, আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন। এর মধ্যেই সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সওদাগর, এই ছেলে দাঁড়াও, কথা আছে। যেহেতু তাদের মেন দরজার বাইরে ছাদের সিঁড়ি, সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি। নুরুল সওদাগরের ডাকেই সবার দৃষ্টি বাহারের দিকে গেল। বাহার হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকের, তাও আবার নুরুল সওদাগর এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবে, সেটা যেন ভাবনার বাহিরেই। থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বোলালো নুরুল সওদাগর। অতঃপর ভাত নাড়তে নাড়তে বেশ ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো, অত দূর থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করব না। দূরের মানুষ দূরে থাকাই ভালো। আপনি বলুন, আমি শুনছি। বরাবরের মতনই বাহারের কাঠখোট্টা জবাবে বিরক্ত হলেন নুরুল সওদাগর। হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালায় রেখে দিল সে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের সন্দেহের তালিকায় কিন্তু তুমিও আছো, তাই এমন কিছু করো না যেন সন্দেহ প্রখর হয়। এটা তো স্বাভাবিক কথাই, যে লোক নিজের মেয়েকে সন্দেহের তালিকায় রাখতে পারে, সে যে আমাকেও রাখবে এটা আমি জানি। নতুন কোনো খবর থাকলে বলেন। এমন একটা খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো। এ ছেলের কেমন গাছাড়া ভাব। বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সওদাগরের অনুভূতি। সে আর কথা না দমিয়ে রেখে বেশ ধমকে বলল, কাল তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি জানো আজ ওহিদের ওপর অ্যাসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোরই লাশ পাওয়া গেছে? কাল তুমি শহরে ছিলে না। আজ শহরের বাইরে খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গিয়েছে। মহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজ খবর ছিল না। হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে, খেয়াল করেছো? ওহে সবেমাত্র মুখে দেওয়া ভাতের লোকমাটা গলায় আটকে গেল নুরুল সওদাগরের কথা শুনে। নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা। নুরুল সওদাগরের বলা কথাটা সবাইকেই যেন অবাক করে তুলল। শেষমেশ কিনা লোকটা বাহারের দিকেও আঙুল তুলল। সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে ওহির দিকে পানি তুলে দিল, বাহার তখন হো হো করে হেসে উঠল। একটা ছন্নছাড়া ভাব নিয়ে বলল, পুলিশদের কি কাজই এটা? অপরাধী না পেলে এড়ে ওড়ে অপরাধী বানিয়ে দেওয়া, এ কেমন বিচার? যাই হোক, আপনার দরকারি কথা কি শেষ? আমি কি এবার যেতে পারি? নুরুল সওদাগর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এ ছেলের মনে প্রাণে কি একটুও ভয় নেই? এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে? ভাবতে হতাশার একটা শ্বাস বের হয়ে এলো। নুরুল সওদাগরের চুপ থাকা দেখে আফসার সওদাগর বেশ শীতল কণ্ঠে বাহারকে বলল, যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে, একটু সাবধানে থেকো। আচ্ছা, সাবধানে না থাকলে কি হবে? কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি? বাহারের কথার ধরনে সবাই হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল। বাহার অবশ্য তার ধার ধারল না, বরং খুব স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে মেইন গেট পেরিয়ে রাস্তায় চলে গেল। রাতের রাস্তা আবার তার খুব প্রিয়। নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহারের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরবতাকে ভেঙে আফসার সওদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন, আচ্ছা, তোমার কি মনে হয় নুরু, ওই ছেলে দুটিকে কে মেরেছে? কোনো ক্লু পাচ্ছি না ভাইজান। যদি মহিন ওদের দিয়ে কাজটা করায়, তাহলে মহিন তো মারাই গেছে। ওদের খোঁজ জানলো কে? আর খুব সম্ভবত মহিনকে যে মেরেছে সেই এ কাজ করেছে।
তোমরা কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো? হ্যাঁ ভাইজান, সন্দেহের খাতায় তো সবার নামই রাখতে হয়। আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই। আফজাল সওদাগর হতাশার একটা শ্বাস ফেললেন। কি যেন বলতে না পারায় ছটফট ভাব ফুটে উঠল মুখে। কেউ খেয়াল করলো কিনা কে জানে। মাঝে অতিবাহিত হলো আরও 2 দিন। আজ চেরিরা চলে যাবে দেশ ছেড়ে। রাত 9:30টার ফ্লাইট। সওদাগর বাড়িতে ঘোর শোকের ছায়া। বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে, আবার ঘুমের ঔষধের জোরে ঘুমিয়ে যায়। কোনো কথা বলে না, কেমন জড় পদার্থ। অথচ এই মেয়ের হাসিতেই বাড়ি মুক্তা ঝরত। বাড়িতে বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠছে। অবনী বেগম কেবল ধীর স্বরে কেঁদে যাচ্ছেন। অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম। শক্ত কণ্ঠে বললেন, এত কান্নাকাটি করছো কেন? এত কান্নাকাটি করছো যে? সেই ভিনদেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে? তোমার সাথে কিন্তু কেউ থাকবে না। এখন থেকেই তো শক্ত হতে হবে। আপনি কি আর সন্তানের মর্ম কি বুঝবেন? পরগাছা লাগিয়েছেন। বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিশ্চুপতা হতো না যতটা এই কথার প্রভাব হয়েছে। অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহীনে রোপণ করে রাখা অনেক বছরের ভিত্তিটাকে খানিক নাড়িয়ে দিল। উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনীর দিকে তাকিয়ে রইল। কথাটা কথাদের তীক্ষ্ণ আন্দোলনে যেন চুপ করে গেল সবাই। অনেকের কাছে বোধগম্য হলো না অবনী কি বলেছে। আবার অনেকে মানতে পারছে না অবনী এমন কিছু বলেছে। আফজাল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট জাকে। চোখ রাঙিয়ে বললেন, আক্কেল জ্ঞান কি শোকে খেয়ে ফেলেছিস? কোথায় কাকে কি বলতে হবে তা কি ভুলে গেলি? পুরনো কাসুন্দি ঘাটলে কেবল গন্ধ ছাড়া কিছুই বের হবে না। অহিরমা, তুই নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, তবে অতীতের অনেক কিছু বের হবে। অবনী হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য। অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। তখন তারা কি বলে কি করে তা নিজেরাও জানে না। তাই অতিরিক্ত রাগে বা শোকের বলা কথার আঘাতে মানুষ অনেক কিছু মানুষ অনেক মানুষ হারায়। অবনী নিজের ভুল বুঝতে পেরে থতমত খেয়ে গেল। আমতা আমতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে বলল, ছোট আপা, আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চাইনি। আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝিনি তো। না অবনী, আমি আসলে বুঝি না সেসব পরগাছা লাগিয়েছি কিনা। মুনিয়া বেগমের খোঁচা মারা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনীর। মুখ ছোট হয়ে এলো তার। বাড়ির ছোট সদস্য তুহিন, ত্রিশান, দিশান, চিত্রা, ওহি কেবল দেখে গেল এ নীরব যুদ্ধ। তারা হয়তো যুদ্ধের ভাষা কিছুই বুঝল না, কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যায়। অন্যান্য সময় হলে এই যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করতো না, কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন। আজকের কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত, কি তিক্ত কিছু দ্বারা মোড়ানো। এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সওদাগর গম্ভীর স্বরে বলে উঠলেন, বাচ্চাদের সামনে তোদের কথাগুলো বেমানান। এতটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত। বড় চাচি, ছোট চাচি অমন কথা বলল কেন? আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট? আম্মুর আমরা আছি না, এসব কেন বলল ছোট চাচি? ঠিক এই ভয়টাই পেয়েছিল ঘরের বড় সদস্যরা। চিত্রার প্রশ্নে তাদের ভেতর ভয়ের দানাগুলো কেমন শিরা উপশিরায় ছড়িয়ে গেল। নুরুল সওদাগর ধমকে উঠলেন মেয়েকে, এই, তুমি বড়দের মাঝে কথা বলছো কেন? তুমি কখনো ঠিক হবে না, তাই না? বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও সে কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে আব্বু।
আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে। তুহিন সবসময়ই গম্ভীর ছেলে, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভোলে না। বোনকে প্রচুর ভালোবাসে কিনা। নুরুল সওদাগরের ধমকে চিত্রার চোখে জলেরা অবাধ্য হলো। টইটুম্বুর হয়ে ঘর বসালো চোখের ভিতরের আস্তরণে। ঠোঁট ফুলিয়ে কান্না এলো। বাবা সবাইকে কত ভালোবাসে, অথচ তার বেলাতে এসে এতটা নিষ্ঠুর হয়ে যায় কেন? তুহিনের কথা যে অবনী বেগমের তেমন ভালো লাগেনি, তা অবনী বেগমের মুখ চোখের ভাব দেখেই বোঝা গেল। সে মুখটাকে পাংশুটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল, ভুল মানুষ মাত্রই হয় তুহিন, তাই বলে বড়দের এভাবে বলা উচিত না। তোমার মতন ছেলের কাছে অন্তত এসব আশা করা যায় না। বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায়, তবে এমন হবেই চাচি। আপনার জন্য এ বাড়ির ইতিহাসটা ভীষণ আঁধার, তাই আপনার এসব অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব। সময়ে ভদ্র মানুষ কিনা আদব ভুলে বেয়াদব হয়ে যায়। অবনী বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে। তুহিনের মতন ঠান্ডা ছেলে কিনা তাকে এসব বলছে! অপমানে অপমানে শিউরে উঠলেন সে। নুরুল সওদাগরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বললেন, আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে, কি কিছু বলবেন? নুরুল সওদাগর বরাবরই ছেলের সাথে তর্কাতরিতে কম যান, কারণ সে তার ছেলেকে জানে। ছেলে আর অনেক ভদ্র, কিন্তু মা বোনের প্রতি বেশি পজিটিভ। সেখানে তার এই সত্তার উপর কেউ আঁচড় কাটলে সে হিংস্র হয়ে যায়। তবুও নুরুল সওদাগর ডাক দিলেন ছেলেকে। রাশভারী কণ্ঠে বললেন, তুহিন, থামো। তোমার চাচি হন উনি, সম্মান দেও তাকে। বড়দের সাথে অভদ্রতা তোমায় শেখায়নি কিন্তু। তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল। সোফার সামনে সেন্টার টেবিলের উপর থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল। হুট করে শান্ত তুহিন রাগী হয়ে উঠল। মুখ চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। গলার রগ টান টান হয়ে ফুলে গেছে। সে সিংহের মতন গর্জন দিয়ে বলল, আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো? আর কত বলবেন, আর কত? আপনাদের জন্য আমরা হীনমন্যতায় ভুগি। লজ্জা হয় আপনার? হয় না আপনার? আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন? আপনার মুখে ওর নামটাও বেমানান। কথা শেষ করে ধপাধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল। হুট করেই ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততায় অবাক সবাই। রোজা সওদাগর মুখ বাঁকিয়ে উঠলেন। বিরক্ত স্বরে বললেন, অহিরমা, কয়লা ধুইলে ময়লা যায় না, তুই প্রমাণ তার। তুহিনের মতন ঠান্ডা ছেলেটাকেও রাগিয়ে দিয়েছিস। তোর জন্য আমার ছোট দেবরটা দেশমুখী হয় না। সংসার থাকতেও বৈরাগী সে। তোর জন্য ওহি মেয়েটা আজ অবধি নিস্তব্ধ, অথচ তুই মানুষ হইলি না, সংসারটা খেলি। আবার সোনার সংসারে আমার সোনার সংসারে হাত দিয়েছিস। অবনী আঁচল মুখে চেপে ধরে কেঁদে দিল। আজ অনেকের অনেক কথায় যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল। হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড। তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করল বিধ্বস্ত বাহার, যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে। টি শার্টটাও ছিঁড়ে গিয়েছে। ডান হাতের কনুইয়ের দিকে ছিলে আছে।